আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, একুশে রাতে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করার পরপরই আমরা দেখলাম যে নতুন করে উত্তেজনা ভারত বাংলাদেশে। ভারত থামছে না কিছুতেই, তাদের যে গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িক উস্কানিতে তাদের যে বাড়াবাড়ি আমাদের চোখে পড়ছে। এতে আসলে বাংলাদেশে কি করণীয়? বাংলাদেশ শুধুমাত্র বক্তব্য বিবৃতি দিয়েই কি সীমাবদ্ধ থাকবে, নাকি এই অপপ্রচার গুজবের বিপরীতে বাংলাদেশের কিছু করণীয় রয়েছে, আরও বেশি কিছু? এর বাইরে আসলে বাংলাদেশ এই সব গুজব প্রতিরোধে আন্তর্জাতিক মহলে কী ধরনের পদক্ষেপ নিতে পারে, বাংলাদেশেই বা এতে করে কতটা ক্ষতি হচ্ছে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এইসব বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান, রয়েছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। আমি অধ্যাপক শহীদুজ্জামান। ভারতের যে উদ্দেশ্য সেগুলো বাস্তবায়নের জন্য তো নানান ধরনের গুজব, উপপ্রচার কিংবা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, এগুলো পুরানো কথা। বাংলাদেশের বা বাংলাদেশ সরকার কড়া প্রতিবাদ জানাচ্ছে, যেটি চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্য দিয়েছে তার বিপরীতে কঠোর বার্তা দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু আসলে তারা তাদের উদ্দেশ্য সফল না হলেও এই যে গুজব, অপপ্রচার চারিদিক থেকে এবং আন্তর্জাতিকভাবে যেভাবে ছড়িয়ে পড়েছে, আপনার কি মনে হয় এতে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বা বাংলাদেশ সম্পর্কে একটা রং মেসেজ সত্যি সত্যি যাচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে? অতখানি হবে না। ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। অ্যান্ড ইটস এ প্লেজার টু হ্যাভ সাকিব উইথ আস, মাই ফৌজিয়ান ফ্রেন্ড। আমরা একই কাইট করি। আচ্ছা, যেটা আমি বলছি যে এটা আমার যেটা সমালোচনার ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাদেশের যে কূটনৈতিক যে প্রক্রিয়া, স্পেশালি দ্য কালচার অফ কমিউনিকেটিং উইথ ইন্ডিয়া, ভারতের সাথে যেই ম্যাগনিটিউডে কথা বলার ধারণাটা, সেটা অনেকটা বেশি আগেকার এই 15 বছরের যে অ্যাপিজমেন্ট পলিসি আমরা যেটা বলি সেটা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে। আমার মনে হয় ভারতকে এই যে আমরা রিয়্যাক্ট করি, ভারতকে জানিয়ে দেওয়া হয়। গত 3 মাসে আমাদের যে ফরেন পলিসি অ্যাডভাইজার এবং ফরেন সেক্রেটারি, তারাই মুখ্য ভূমিকা পালন করে টু সেট আপ দ্য এজেন্ডা অফ বাইল্যাটারালিজম। এই যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রথম থেকেই কিন্তু আমাদের উচিত ছিল, আমি মনে করি, যে ইন্ডিয়ার সাইকোলজিটা বোঝা, যে তারা তাদের দেশে যেসব অ্যান্টি মুসলিম ঘটনা ঘটছে, এবং লেটেস্ট আপনি জানেন 2 দিন আগে এই যে আমাদের সিলেটের সাথে মৌলভীবাজারের পাশে যে করিমগঞ্জের নাম চেঞ্জ করে শ্রীপথ নাকি ওরকম রেখেছে, উইচ ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা একটা মুসলিম কালচারের সেন্টার। এই ধরনের ব্যাপারগুলা ভারত কিছুতেই চায় না যে বাংলাদেশে এটার কোনো ইম্প্যাক্ট হোক। অর্থাৎ আমরা যদি প্রথমেই আমাদের পররাষ্ট্র নীতি অ্যাডভাইজার উদ্বেগ জানাতেন টু টেক দ্য অ্যাগ্রেসিভ টোন, হ্যাঁ, প্রথম থেকেই, যে বাংলাদেশের ব্যাপারটা তোমাদের কিছু বলার নাই, তোমাদের ব্যাপারে তোমরা কি করছো সেটা আগে বোঝাও, যে তোমরা যা করছো দিস ইজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। এবং এই যে পেটানো, বারবার মসজিদে হামলা করা, জ্ঞানপাপী মসজিদে আবার করা, আক্রমণ করা, 6 জন মুসলমানকে পিটিয়ে মেরে ফেলছে মসজিদে, এটা তো খুব রিসেন্ট ঘটনা, গত 1 সপ্তাহ। এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের উচিত ছিল যে আমাদের ফরেন পলিসি অ্যাডভাইজার ডিপ কনসার্ন এক্সপ্রেস করা, যেটা ওদের জন্য একটা বিরাট কালচারাল শক হইতো, ইন দ্য সেন্স যে আগেকার মানে চুপ করে থাকা, অ্যাজ ইফ ইট হ্যাজন্ট হ্যাপেন্ড, সেই চুপ করে থাকার পথই আমরা এখনো ফলো করছি। সেখান থেকে আমার মনে হয় এইটাই আমার কাছে একটা মেজর ড্রব্যাক মনে হয়। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আন্তর্জাতিক পরিমণ্ডলে একেবারেই কি কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ছে না ভারতের যে অব্যাহত যে অপপ্রচার, গুজব, যে এখানে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদেরকে উৎখাত করা হচ্ছে, এই যে রং মেসেজগুলো ছড়াচ্ছে, এতে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমার কিন্তু আশাবাদী আমি যে ইম্প্যাক্ট পড়ছে না। আমি সাহস নিয়ে বলবো যে রিয়েলি এমন কোনো ইম্প্যাক্ট যদি সত্যিই পড়তো তাহলে কিন্তু রিয়াকশনসগুলো দেখতাম। থ্যাংক গড যে আমাদের দেশে কিন্তু ব্রিটেনের পার্লামেন্টারি বোর্ড, যেটা অল ব্রিটেন পার্লামেন্টারি বোর্ড, তারা বা কয়েকজন সংসদ সদস্য মিলে তারা একটা বিবৃতি দিয়েছে।
সেখানে কিন্তু এই বিষয়টি চলে আসছে। ওটা সাজানো বোঝা যায়, না সাজানো বোঝা যায়, কিন্তু পরিচিত সেটা আমরা বুঝি, কিন্তু কিছুটা হলেও প্রভাব কি পড়ছে না, বরং এতে আমাদের পক্ষে যাচ্ছে। আমি সবচেয়ে গুরুত্ব দেই আমেরিকান কংগ্রেস, আমেরিকান ওপিনিয়ন, এমনকি নিউ ইয়র্ক বেস যে খবরের কাগজগুলো, সেখানে এই যে আপনার এই যে ইস্পানের সাপোর্টাররা কি ভাষায় ব্যবহার করছে। একজন বলছে যে যদি ইয়েকে মুক্তি দেয়া না হয় তাইলে ডক্টর ইউনূসকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে বাংলাদেশ থেকে। ওইখানে এক ইয়াং হিন্দু পশ্চিমবঙ্গে, হ্যাঁ এরকম তো অনেকে বলছে, ওটা বাংলাদেশের ছেলেটা। ইসকন আবার বলছে যে তারা চিন্ময় কৃষ্ণ দাসের কোনো কর্মকাণ্ডের দায় নেবে না, এমনটা তারা আজকে সংবাদ সম্মেলন করে জানিয়েছে। এগুলোর ইম্প্যাক্ট তো হচ্ছে না। ওয়েস্টার্ন মিডিয়া ইজ নট বাইং দিস ইন্ডিয়ান অ্যালিগেশনস, রাদার ভারতের যে নিজেকে ঢাকবার প্রয়াস, নিজের অপকর্মগুলো, এবং এগুলো আমার মনে হয় থ্যাংক গড যে আমেরিকান ইন্টেলিজেন্স বা ওয়েস্টার্ন ইন্টেলিজেন্স কিন্তু এখন আরও ভালো খবর রাখে। রাইট। আমি একটু সাকিব আলী, আপনি কি এ বিষয়ে একমত অধ্যাপক সৌদুজ্জামানের সঙ্গে যে বাংলাদেশের জন্য তেমন কোনো বিরূপ প্রভাব বা বিরূপ মানসিকতা বাইরে তৈরি হচ্ছে না? এটা তো আসলে একটা মানে পারসেপশনের ব্যাপার, হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে যে হয়তোবা এখনো আমেরিকান গভর্নমেন্ট বলেন বা ওয়েস্টার্ন কোনো গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের এখানে সংখ্যালঘুদের উপরে বাংলাদেশ সরকার কোনো ধরনের সিস্টেমিক কিছু করছে এরকম কোনো অভিযোগ করেনি, কোনো জায়গা থেকে এভাবে আসেনি। সুতরাং সেই হিসাবে তো ঠিকই আছেন সত্যি ভাই। হাওয়েভার আমি কিন্তু জিনিসটা যেটা দেখি সেটা হচ্ছে আমার দেখতে হবে যে আমার দেশের বিরোধিতা কে কে করছেন, কোথায় কোথায় করছেন, এটা আমার জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমার সক্ষমতা থাকতে হবে যেটা আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। সো আমি মনে করি যে এই প্রত্যেকটা জায়গায় মানে বিশেষ করে অন্যরা যেটা করছেন, যেটা যেমন ধরেন ইসকন আছে, সেখানে আরও হিন্দু রাইট উইং অনেক অর্গানাইজেশন আছে আপনার ইয়েতে আমেরিকাতে। আমরা জানি যে ওখানকার ইনভেস্টররা বা ডোনাররা আপনার গভর্নমেন্ট পলিসি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। আমরা জানি এগুলো নিয়েও সৈয়দুজ্জামান ভাই সবই জানেন, এগুলো আর বলে লাভ নাই। বাট ওই যে তুলসী গ্যাবার্টকে তারা আনছে আপনার অ্যাজ দ্য হেড অফ দ্য ডিএনআই, হ্যাঁ, ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স, নট হেড বাট ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স। সো এগুলো কিন্তু আমাদের জন্য খুব সুখপ্রদ খবর নয়, আমি এটা বলি আগে। সুতরাং আমি দেখতে পাই, আমি যদি চিন্তা করি যে নো দেয়ার মাইট বি চান্স যে এটা কিছু একটা অন্যদিকে মোড় নিতে পারে বা আমার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা বা কিছু একটা হতে পারে, আমাকে তো ডাবলি অন গার্ড থাকতে হবে। আমার অ্যাম্বাসেডর কে হবে ইন আমেরিকা, এটা কিন্তু ঠিক থাকতে হবে। আমি কি আসলে প্রপার লোককে পাঠাচ্ছি? আমি কি প্রপার লোককে দিল্লিতে পাঠাচ্ছি? মানে আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে ধরেন যে ভদ্রলোক খুবই ব্রিলিয়ান্ট ডিপ্লোম্যাট, গ্রেট ব্রিলিয়ান্ট ডিপ্লোম্যাট, হ্যাঁ, কিন্তু সে আওয়ামী লীগের সময় বাংলাদেশ গভর্নমেন্ট যেটা ফরেন মিনিস্ট্রি যেটা বলে সেই ন্যারেটিভটা সেই বানিয়েছে। এখন তাকে আপনি পাঠাবেন, হি ইজ গ্রেট, আমি আবারও বলছি, কিন্তু বাট ইউ আর গোইং টু সেন্ড হিম ইনটু দিল্লি মেবি, মানে দ্যাট ইজ কারণ এগ্রিমার ব্যাপার আমরা সিক্রেট থাকে, আমি তবুও ধরে নিচ্ছি পাবলিক পারসেপশন হচ্ছে সে যাবে। তো এখন অথবা আপনি আমেরিকাতে যাকে পাঠাবেন সেও ধরে নেওয়া হয় যে ভেরি অ্যাকোমোডেটিং, আপনার তো ওখানে ফাইটার লাগবে, আপনার তো ওখানে ইন্ডিয়ান হেজিমনির সাথে ফাইট করতে হবে, আপনার তো সেখানে পাঠাইতে হবে ভেরি ওয়েটি পিপল হু ক্যারি ওয়েট। সো আমরা কি সেটা করছি? মানে আমি জানি না, আমি করছি না বলে মনে করি। এবং আমাদের এই যে আপনার নিউজ যে আউটলেটগুলো আছে, আমাদের যে কালচারাল আউটলেটগুলো আছে, আমাদেরও তো আছে। আমি বলছি না যে এগুলো সরকারকে করতে হবে, এটা আমাদেরই করতে হবে এবং আমাদেরই সেই সক্ষমতা থাকা উচিত ছিল। আমি মনে করি যেমন ধরেন ইসকনের ব্যাপারে, ইসকন কি হিসাবে বাংলাদেশে থাকে? না, তো কোনো রেজিস্ট্রেশন তো নেই। রেজিস্ট্রেশন হাও? তার মানে এই জিনিসটা নিয়েই তো আমাদের একটা খবর হওয়া উচিত। এটা একটা না, কয়েকটা সিরিজ অফ ইনভেস্টিগেশন। এটা তো রাষ্ট্রপক্ষ, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে উচ্চ আদালতকে জানানো হয়েছে। উচ্চ আদালত জানতে চেয়েছিল কোন অবস্থা আছে, কিভাবে তারা এগুলো করছে। তখন আজকে জানিয়েছে, বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। এখন এই জিনিসটা, এই যে রেজিস্ট্রেশন নেই, এই পুরো জিনিসটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের একটা যদি আপনার বা ইয়েতে একটা ওয়েটই, কারণ স্যার আপনি আমি যখন কথা বলি এটা কিন্তু ওয়েট ক্যারি করে না, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট যখন একটা কথা বলবে যে ইসকনকে এই কারণে তাকে এখান থেকে আর কাজ করতে দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু একটা অন্য ওয়েট আছে। সুতরাং আমি যেটা মনে করি যে সেই সমস্ত জিনিস করার
দরকার ছিল। তবে একটা জিনিস, ইসকনকে আজকে আপনি এখানে নিষেধাজ্ঞা করে দেন, অসুবিধা নেই, সে চলে যাক। আমি সরি আরেকটা টপিকে চলে গেলাম, কিন্তু আরেকটাও আসতে পারে, আরেক নামে আসবে, কারণ দিস থ্রেট ইজ এভার এক্সিস্টিং। সো আমি বলতে চাই আমাদের সক্ষমতার উপর আমি জোর দিতে চাই। অনেকের প্রশ্ন, মানে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের প্রশ্নটা আমি একটু রেজ করতে চাই আপনাদের কাছে, যে ইসকন কি এমন করেছে যে তাকে নিষিদ্ধ করতে হবে, বা ইসকনেরও বক্তব্য এটা? না, আমি বলেছি যে নিষিদ্ধ করতে হবে মানে কি, আপনি যদি রেজিস্ট্রেশন যদি আপনার না থাকে, আপনি তো আইনতই করতে পারেন না। নিষেধাজ্ঞা তো পরের কথা, কর্মকাণ্ড চালাতে পারেন না, কর্মকাণ্ডই চালাতে পারেন না। আপনার ট্রেড লাইসেন্স নাই, আপনি তো একটা বিজনেস চালাতে পারেন না একটা শহরে। সো উই আর টকিং অ্যাবাউট দ্য মিনিমাম, আপনি তো এটা করেন নাই, বরং আপনি প্রথমেই ফ্রড করেছেন। আরেকটা কথা বলে একটু ভাই একটু বলতে চাই, হিন্দুদের কথা আপনি যখন বললেন, আমি কিন্তু এটা আমার একটা খুব, না আমি যেমন ওটা বলেছি, আমি একটু আগে অ্যাড করে দিই, যেমন এই প্রশ্নটা তো হিন্দুদের পক্ষ থেকে থাকে বা সাধারণ মানুষের অনেকে করতে পারেন। আবার এ কথাও তো সত্য, কদিন আগে আমাদের পতাকার উপরে তাদের পতাকা ওড়ালো, এটাও তো এক ধরনের উদ্ধত্ত। তারপরে টিফিন দিয়ে বাচ্চাদের মুখ থেকে যেভাবে শ্রীরাম শব্দগুলো উচ্চারণ করানো হয়েছে জোরপূর্বকভাবে এক ধরনের, সেগুলো তো তাদের কার্যক্রম সম্বন্ধে প্রশ্নবিদ্ধ। আমি আরেকটু করি ভাই, আমি আরেকটু কথা বলি যে বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান, পূর্ববঙ্গ থেকে দ্য গ্রেটেস্ট এক্সোডাস অফ হিন্দু পিপল কবে হয়েছে? 1971 গ্রেটেস্ট এক্সোডাস। এই 1971 হওয়ার পরে 1972 তো তারা সবাই বাংলাদেশে ফেরত আসছিল, অলমোস্ট এভরিবডি, দে ওয়ান্টেড টু রিটার্ন টু দেয়ার ল্যান্ড। হু ওয়াজ দ্য গভর্নমেন্ট এট দ্যাট টাইম? কে গভর্নমেন্ট ছিল তখন? 72 সালে। তাহলে ওই জমিগুলো কার হাতে? ওই হিন্দুদের যে 71 সালের জমিগুলো কার হাতে? ওই হিন্দুগুলোই এখন আসামে আছে, ওনারাই কিন্তু আসামে গেছে, এবং আসামে যে আমাদের ওই যে ওখানকার আবার মুসলিমদের সাথে ওখানে ঝামেলা হচ্ছে। আমি যেটা বলতে চাই যে ভারত আসলে, আই এম সরি বাট আই এম গোইং টু সে দিস টু মাই diplomatic friends from India, I'm sorry but the government of India doesn't care about the fate of the low caste Hindus of Bengal. এটা হচ্ছে the truth. নিঃসন্দেহে আমি আপনার সঙ্গে একমত অনেকাংশেই। আমি একটু অধ্যাপক শহীদুজ্জামান, বিজেপি নেতারা বা পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা, যেমন আমি নাম উল্লেখ করে বলতে পারি শুভেন্দু অধিকারী, তিনি সহ আরও অনেকে পশ্চিমবঙ্গের সীমান্ত অবরোধের ঘোষণা দিয়েছেন, এবং আশঙ্কা করা হচ্ছে যে আসাম বা অন্যান্য স্থান থেকে আমাদের যে সীমান্ত এলাকা যেগুলো, সেখান থেকে বাঙালিদের আবার পুশ করতে পারে, এরকম আশঙ্কা করা হচ্ছে। সেটা না হয় পরের বিষয়, কিন্তু এখন যে সীমান্ত অবরোধের ঘোষণা দিচ্ছে বা হুমকি দিচ্ছে, সীমান্ত যদি সত্যি সত্যি অবরোধ করে, তা সেক্ষেত্রে বাংলাদেশের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট কি পড়তে পারে? অ্যাবসলিউটলি বোগাস। আমি প্রথমেই বলে নিই, শুভেন্দু অধিকারী ইজ এ এম্বারাসমেন্ট বিজেপির জন্য। ওই পশ্চিমবঙ্গে যখন ওই অমিত শাহ আসে, তখন শুভেন্দু অধিকারী একদম ঝুঁকে পড়ে পায়ে ধরে করে প্রণাম করে, কিন্তু অমিত শাহ তাকে দেখলে অন্যদিকে মুখ ঘুরায়। এবং ইয়েতেও বিজেপির মধ্যেও একটা বড় পশ্চিমবঙ্গে কথা রয়েছে যে এই লোকটা এত নগ্নভাবে অ্যান্টি মুসলিম ইয়ের উপর ডিপেন্ড করে। সত্যি কথা হতে পারে যে বিজেপির নিডস অ্যান্টি মুসলিম পরে, সে খুঁজে খুঁজে দূরবীন লাগে, খুঁজে ওই মুসলমান ছিল না কি রে কয়েকটা, শোনা যায় মাইক্রোফোনে, দে লাগিয়ে দে আপনি করেন, বুঝলেন, আমি আসছি। মানে হি ইজ এ মানে কি বলবো, সাইকোপ্যাথ, বুঝছেন, মানসিক রোগী, বিকারগ্রস্ত। কাজে ও যখন বলে আমি সীমান্তে করব, পেট্রাপোল বর্ডার, আমি কালকে শুনছিলাম একটা চ্যানেলে, পেট্রাপোল বর্ডার এমন কোনো ইম্পর্টেন্ট বর্ডারও না, বুঝছেন, যেখানে যে সেই আজকে তো আমি কলকাতার দূরদর্শন অন্য চ্যানেল দেখছি, নাথিং হ্যাজ হ্যাপেন্ড। এইগুলো বলে কি সেন্সেশন ক্রিয়েট করে, বুঝছেন। কিন্তু তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্যে যে আমি যেটা মনে করি যে ভারত অ্যাজ এ হোল ন্যাচারালি দিল্লি থেকে কিছু আশকারা পায় বিজেপির, আরএসএস বলে দেয়, আরএসএসের প্রতি শুভেন্দু অধিকারীর খুব আনুগত্য, এবং এটাই আমাদের সবচেয়ে ভয়ের ব্যাপার যে আগামী দিনগুলোতে, আগামী জুলাইয়ের দিকে এই যে তারা যদি ওই আসামে বিজেপি যদি সত্যি সত্যি মুসলিমদেরকে উৎখাত করতে শুরু করে দেয়, এবং এটা কিন্তু বলেছে ওরা ওই সিটিজেনশিপ বিলের অধীনে, তখন এই বিজেপি পশ্চিমবঙ্গে কি রোল প্লে করবে, এখন কি তার আমরা পাচ্ছি? এবং এটাকে ইন্ডিয়াকে অ্যাজ এ হোল যদি আমাদের এই পুরো বিষয়টাকে ডিসকারেজ করতে হতো, এমনকি ওদের অন্যান্য চ্যানেলসগুলোতে যে ভাষায় খুবই সফিস্টিকেটেড বাংলায় উদ্ভট নাটক তুলে ধরে, আমি যখন ওই যে
1% প্লে দেখতাম ইন্ডিয়ান কলকাতার, খুব ইমপ্রেসিভ হতো, ঠিক মনে হয় যেন 1% প্লে করছে, এত উদ্ভট কথাগুলো। যেমন রিপাবলিক টিভি একটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আপনি আর আজকে তো আমি আরেকজন এক ভদ্রলোক, অত্যন্ত মার্জিত চেহারা, এবং তার মুখ থেকে এইসব কথা শুনে আমি বললাম, লোকটাকে যদি আমি মিথ্যা কথা বলছে না জানতাম তাহলে তো আমি ওকে সম্পূর্ণভাবে বিশ্বাসই করে বসতাম। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমার কাছে যেটা আমার দুর্বলতা বলেন আর যাই বলেন, বাস্তবতা, বাংলাদেশের সাথে চীনের গুণগত সম্পর্ক এই ক্ষেত্রে, যেমন ধরেন তিস্তা ব্যারেজ প্রশ্ন, তারপর এই যে 25 মাইল করিডোরের ব্যাপারে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও এনহান্স করা, চাইনিজ ওয়েপন্স, চাইনিজ স্ট্র্যাটেজিক সাপোর্ট, তারপর ডোকলামের ব্যাপারে আরও বেশি। তার মানে আমি যেটা ইম্পর্টেন্স দেই, গত 2-3 মাসের ভেতরে আমার মনে হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসা উচিত ছিল, চীনের ডিফেন্স ডেলিগেশন ঢাকা আসা উচিত ছিল, এটা একটু ডিসপ্লেও করা দরকার ছিল যে চীন থেকে ডেলিগেশন যাচ্ছে উত্তরবঙ্গে, তারা সমস্ত ঘুরে দেখছে চীনের। কিন্তু আমি দেখছি গত 2 মাসে হঠাৎ করে চীনের অ্যাম্বাসেডর ঢাকায় একেবারে লো প্রোফাইল মেনটেন করতেছে। কিন্তু পাশাপাশি এটা তো সত্য কথা, বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলো চীন সফর করছে তাদের আমন্ত্রণে বেশ ঘন ঘন, ওই পর্যন্তই 4 জন গেছে বিএনপি থেকে, 4 জন গেছে, আবার জামাত থেকে যাচ্ছে। এটা পার্টি লেভেল ভিজিট, দ্যাট ইজ নট সামথিং ভেরি ইম্পর্টেন্ট। ওটা দেখা যায় যে চীন বিএনপির সাথে অনেক দিন পরে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে, জামাতকেও তারা রিকগনিশন। এই এত লো প্রোফাইল নিয়ে হলে তো হবে না। আমার কাছে মনে হয় দেন পাকিস্তান, আমি শুনলাম পাকিস্তান আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যাতে আমরা নিজেরাই মিসাইল তৈরি করতে পারি, পাকিস্তানের থেকে নাকি একটা স্পেশালাইজড ডেলিগেশন আসছে ঢাকায়, তারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যাবে এবং তারা ওই মিসাইল টেকনোলজি যাতে আমরা একেবারেই স্টেট অফ দ্য আর্ট করার মতো সামর্থ্য ওদের রয়েছে, সেটা আমাদেরকে নাকি ট্রান্সফার করবে। এই জিনিসটা যদি সত্যি ঘটে, আমি তো আমাদের মিডিয়াতেই দেখলাম, তো সেটাকে আরও এক্সপোজ করো না কেন? ওয়াই ডু কিপ ইট সো লো প্রোফাইল? আমাদের এই ফরেন পলিসি অ্যাডভাইজার মানে ধরি মাছ নাচুই পারি, ভয়ে ভয়ে আছে, কিছু বুঝতে দিও না, ভারত জানলে ক্ষতি হবে আমাদের। আমার তো মনে হয় যে আমরা যদি আমাদের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক চীনের সাথে হতে পারে নিরাপত্তা সিকিউরিটি অ্যাসপেক্টে, এবং এমন আমি এই বিষয়টাও আমি চিন্তা করি যে ওই যে অরুণাচল প্রদেশ, সেটাকে চীন বলে সাউথ তিব্বত, তা আমরাও এটাকে সাউথ তিব্বত ডাকলে আমরাই না হয় শুরু করলাম। রোহিঙ্গাদেরকে যদি রোহিঙ্গা না ডেকে ভারত যদি ওদেরকে মুসলিম বাঙালি বলতে পারে, তাহলে আমরা ওই সাউথ তিব্বত বললে আপনার কি? এটা আমাদের এই ধরনের কিছু যদি ডিসপ্লে করা যেত না, এক্সিবিট করা যেত, তাহলে এদের এই পাবলিক ডিপ্লোমেসি নুইসেন্স ভ্যালু এটা অনেক কমে যেত। তবে আমার কথা হচ্ছে যে ভারতকে এখন অত বেশি গুরুত্ব দেওয়া উচিত না। আমাদের প্রতিবেশী যদি সমস্যা করতেই থাকে নিজের ঘরের মধ্যে কি নানান ধরনের সমস্যা সংকট তৈরি হয় না? আমি মনে করি যে দেখেন, নাথিং পার্সোনাল, আমার খুব ভালো বন্ধু, কিন্তু ফরেন পলিসি তে যে ডিল করছে অ্যাডভাইজার, হি শুড হ্যাভ বিন মাচ মোর স্কিলফুল, কেপেবল ইন এক্সপ্রেশন। হ্যাঁ, এবং আমাদের অতীতে ছিল তো, যেমন ধরেন হুমায়ুন রশিদ চৌধুরী ছিল এক সময়, তার মতো একজন যদি থাকতো এখন ফরেন পলিসি অ্যাডভাইজার, ভারত অনেক সাবডিউড হয়ে থাকতো। এখন তো ভারত ধমকের সুরে কথা বলে, সেটা বলে কেন? বিকজ আমরা এখনো ওই সেই অ্যাপিজমেন্ট পলিসির কালচারটা আমরা এখনো ছাড়তে পারছি না। আমি একটু জনাব সাকিব আলী, আমি একটু জানতে চাই যে ভারত থামছেই না, বাংলাদেশের পক্ষ থেকে নানান ধরনের যুক্তি খণ্ডন করা হচ্ছে, আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে আপনাদের সাংবাদিকরা যারা ওয়েল এস্টাবলিশ সাংবাদিক আছেন, ইনভেস্টিগেশন জার্নালিজম যারা করেন, তারা আসুন, দেখুন, যদি এই ধরনের কিছু ঘটে আপনারা তথ্যপাত্র বের করুন। তো ভারত কোনো কিছুতেই কোনো ধরনের কর্ণপাত করছে না, এবং বরঞ্চ তারা আরও নানান মাত্রায় বহুমাত্রিক এই ধরনের কনস্পিরেসি আমরা দেখতে পাচ্ছি তাদের। আমার প্রশ্ন হচ্ছে, তারা শুরু থেকেই সাম্প্রদায়িক ইস্যু বেছে নিয়েছে অন্য আর কিছু করতে না পেরে, এটা আর কতদূর যাবে? আপনার আশঙ্কাটা কি? ধন্যবাদ। আমি আমার প্রিয়, আমার জীবনে আমি যত কাজ করছি পারহ্যাপস আমার ডিপ্লোম্যাটিক লাইফে, আমার একটা প্রিয় স্মৃতি হচ্ছে গিয়ে যে আমার এক বন্ধু হয়েছিল, যে আমি যখন করাচিতে ডেপুটি হাই কমিশনার ছিলাম, সে তখন ইসলামাবাদে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনার ছিল, আমি নাম বলবো না। তো আমি তাকে বলছিলাম যে আচ্ছা আমার একটা কথা বলো।
আমরা একটা সে তো ইসলামাবাদ থেকে, তো আমার সাথে দেখা হয়ে একবারই হয়েছে। আমি বলছিলাম যে তোমাকে একটা কথা বলো। তো সে বলছে কী বলো? আমি বললাম যে আচ্ছা তোমরা ইন্ডিভিজুয়ালি এত ব্রিলিয়ান্ট, কালেকটিভলি এত খারাপ, এত স্টুপিড কেন? তখন ডিসফাংশনাল, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ড আই ইউজ। তো সে না আমার দিকে তাকাইছে ফার্স্ট, তাকাইছে যে কি বোঝার জন্য যে আমি কি ওখানে বসে বলছিলেন নাকি এখানে? ওটা করাচিতে বসে আমরা দুজন বলছি আর কি, করাচিতে একটা লাঞ্চে বসে আমি বলছি ওকে, ওখানে ডনের একজন এডিটরও ছিল, আমি তাকে এইটা বলছি একদম ডাইরেক্ট এবং বলছি, তখন আমি চোখের দিকে তাকায় আছি, বিকজ এটা আমার কিন্তু একটা সত্যিকারের একটা জিজ্ঞাসা, এটা কিন্তু আমি কোনো ম্যালিস দিয়া বা মকিং করে বলি নাই। তো সে আমার দিকে তাকাইছে, তাকায় যখন দেখছি যে আমার কোনো মকারি নাই, তখন সে আমাকে বলে কি, সাকিব হোয়াট ক্যান উই ডু? মানে ও কিন্তু সারেন্ডার, মানে ও কিন্তু মানে বলছে আমি কি করব। মানে আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কিন্তু ভারতের একটা ডিসফাংশনালিটি, যে এই সমস্ত কথা নিয়ে নাচা, অন্যদেরকে নাচানো, এই যে রিপাবলিক বাংলা যেটা করছে, আমি সরি বা ওনাদের নামই বলছি, কিন্তু এটা সবাই জানে যে এটা খুব একটা লো লেভেলের কাজ হচ্ছে, তাই না? এটা দিয়ে আপনি কোনো একটা নট অনলি রিপাবলিক টিভি, আমি ইন্ডিয়া টুডে কথা যদি বলি, ইন্ডিয়া টুডেতে গত 6 নভেম্বর, আমি তারিখ উল্লেখ করছি, ইন্ডিয়া টুডেতে হেডলাইন হয় বাংলাদেশ চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাড ফ্লেড টু ফ্রান্স। মাই গড, তার মানে এত বড় ইন্ডিয়ান টুডে দিচ্ছে। আচ্ছা দেখেন, মানে ফ্রান্সে পালিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা তাহলে ওরা নিজেদের ক্রেডিবিলিটি কোথায় নামাচ্ছে? আমরা আমাদের ক্রেডিবিলিটি নামাতে পারি না, ওরা ওদের ক্রেডিবিলিটি নামাক। আমার কথা হচ্ছে আর আরো বলুক। আর একটা কথা বলি, আমি একটা ভাই এগেইন, ওই আমরা নরেন্দ্র মোদীকে একবার দেখেছিলাম, এগেইন ভাই কখন কি হয় বলতে, নরেন্দ্র মোদীকে একবার দেখেছিলাম, উনি নাকি ওই করবেন, সব পরিষ্কার করে ফেলবেন, ভারত পরিষ্কার হয়ে যাবে। তো উনি কী করলেন, খুব লম্বা ধরে কাপড় চাপড় পরে আসলেন, এসে কী করলেন, একটা ওই ব্রুম নিলেন, একটা ঝাড়ু নিলেন, নিয়ে একটু একটু এরম করে দেখলেন, হ্যাঁ সব শোটো হয়ে গেল, ফটো টটো তোলা হয়ে গেল, বাস সব শেষ। কিন্তু ওইখানেই কিন্তু ওইটা শেষ। আপনি ভারতের, আপনি কয়েকদিন আগে দেখেন সমস্ত ব্রিজ ভেঙে পড়তেছিল, কয়েকদিন আগে পড়ছে না, বিহারে ব্রিজ ভেঙে পড়েছে, ইয়েতে ব্রিজ ভেঙে পড়ে। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, আমি বলছি না যে ইন্ডিয়ার সামরিক বাহিনী দুর্বল, সেটা আমি বলছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই কাজগুলো আসলে ইম্যাচুরিটির লক্ষণ, অপরিপক্কতার লক্ষণ। আমরা বরং আমাদের কথা বলে যাব, অপরিপক্কতা নাকি ইন্টেনশন? ইন্টেনশন তো খারাপ না, তাহলে হিন্দুস্তান টাইমসেও তো হেডিং হচ্ছে, আমি আলোচনা আসবো, আমি আমি এইটা একটু আপনাকে কিউ ধরিয়ে দিই। হিন্দুস্তান টাইমসও শিরোনাম হচ্ছে যে চট্টগ্রামে গণহত্যা শুরু হয়েছে সেনাবাহিনীর আক্রমণ হিন্দুদের উপরে, এবং এইটা এই কথাটা হয়তো কেউ একজন ফেসবুকে দিয়েছে, হ্যাঁ, সেটাকে এমনভাবে কোট করছে যে ওটাই হেডলাইন, ওটাই নিউজ হিন্দুস্তান টাইমসে। আমি আসছি এই প্রসঙ্গে, আবার আপনার কাছে আসবো, আপনাদের কাছে। দর্শক, আর ছোট্ট বিরতি, ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি ভারত কতদূর যাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের ক্ষেত্রে। আমি সাকিব আলী আবার আপনার কাছে আসতে চাই, যেহেতু এই প্রসঙ্গটা আপনি ব্যাখ্যা করছিলেন। তো হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, এরকম আরও ফর্মাল যে ট্র্যাডিশনাল মিডিয়া আছে, তারাও এই ধরনের গুজব ছড়াচ্ছে। তো আর কতদূর যাবে তারা? এটার ব্যাপারে বাংলাদেশের আমাদের যত প্রেস মিনিস্টার আছে, যেখানে সবাই ডিনার খাওয়ানো উচিত অন্যান্য বিদেশি সাংবাদিকদেরকে। কিন্তু ভারতের হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে নিয়ে আপনি যা বললেন, এইটা নিয়ে একটা স্টোরি হওয়া উচিত, একটা না কয়েকটা হওয়া উচিত। এবারে এদের দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের কথাটা আমাদের বলা উচিত, আমাদের লবিং ফার্ম থাকা উচিত পশ্চিমা ক্যাপিটালগুলোতে। আমি মনে করি দ্যাট মানি ইজ ওয়েল স্পেন্ট নাও, কারণ আমরা এখন একটা সিরিয়াস থ্রেটনিং সিচুয়েশনে আছি। এবং আই এম সরি, শহীদ ভাই তো একটা কথা বলতেছেন ওনার বন্ধুকে নিয়ে, আমি আর একটা কথা বলবো, এটা কিন্তু এনজিও সরকার, এই সরকার কিন্তু টাকা খরচ করার ব্যাপারে খুব সাবধান থাকে। এইটা একদিক দিয়ে ওনার ভালো, মানে ফিসকাল প্রুডেন্স ইজ গুড অ্যাজ এ কাস্টোডিয়ান অফ দ্য ন্যাশনাল ট্রেজারি, কিন্তু টাকা খরচও করতে হবে, এটা ফাইট করতে হবে আমাদের, কিন্তু নানান ক্যাপিটাল এটা ফাইট করা দরকার, আমি এটা বলতে চাই। এবং সেখানে যারা আমাদের দেশের বড় সাংবাদিক আছেন, যারা এগুলো বুঝেন, তাদেরকে এটা মোবিলাইজ করতে হবে, দরকার হলে তাদেরকে বিদেশে পাঠাতে হবে, তাদেরকে প্রতিটা জায়গায় দেখাতে হবে। এবং আমি আরও মনে করব যে এই ব্যাপারে আমাদের কিন্তু একটা যেটা হয়, আমাদের কিন্তু একটা আইনগত, মানে ধরেন আমার বিচার বিভাগ কাজ করবে, আমার গণমাধ্যম তো তার মতো কাজ করবে, কিন্তু একটা লক্ষ্যে যাবে, সরকার কাজ করবে। আমার মনে তিনটে যদি কাজ করে। আর এটার সাথে সাথে আরও একটা জিনিস আমি মনে করি যে আমাদের আরেকটা জিনিস দেখানো দরকার,
সেটা হচ্ছে আমাদের দেশে হিন্দুদের আসলে কি অবস্থা। আমি এখানে মিথ্যা কথা বলতে চাই না, কারণ আমি মনে করি সত্যি সত্যি তারা ভালো আছে। আমি যদি মনে না করতাম তাহলে আমি এটা বলতাম না। আমি মনে করি বাংলাদেশের যেমন ধরেন ইন্ডিয়ার, আর অনেকেই যেটা বলছে যে ইন্ডিয়ার মুসলমানদের যে অবস্থা, সেটাও আমাদেরকে যখন কথা হবে এটা আমাদের বলা উচিত। আমাদের ভিতরে যদি সিস্টেমিক কোনো কিছু করে না থাকি, যেটা নাই, সিস্টেমিক করে কিছু না থাকলে আমাদের দেশে কোনো সংখ্যালঘুর ব্যাপার যে কোনো ব্যাপারে ওনাদের কথা বলা তো আমাদের আপনার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো। হ্যাঁ, আমার যদি সিস্টেমিক থাকতো, আমি যদি আন্তর্জাতিক কোনো ট্রিটি বা কন্ডিশন আমি যদি ভায়োলেট করতাম, তাহলে আপনি আন্তর্জাতিকভাবে আসতে পারেন, নাহলে আপনি আসতেই পারেন না এখানে। হ্যাঁ, আর ওনারা বুলডোজার দিয়ে যে করে, ওনাদেরকে একটু বলা দরকার। ওনারা যে বুলডোজার দিয়ে, এই যেটা শহীদ ভাই বলেছেন যে টিট ফর ট্যাট যদি মুখে বলা হইতো তাহলে কিন্তু অনেক সাবধান হইতো, যেটা কিন্তু ওরা এখনো হয় না। অধ্যাপক শহীদুজ্জামান, আপনার ফোরকাস্টিংটাও শুনতে চাই। ভারত আর কোন পর্যন্ত যাবে? তারা তো সব ধরনের সীমা ছাড়িয়ে যাচ্ছে, মিথ্যা প্রোপাগান্ডা, গুজব সব কিছু ছড়ানোর ক্ষেত্রে। মানে তারা এর পরের স্টেজটা কি তাদের জন্য? দেখেন, এর পরের স্টেজটা যেটা বারবার প্রভোগ করছে লেফটেন্যান্ট জেনারেল শর্মা আর অ্যান্ড দ্য এন্টায়ার মিলিটারি গ্রুপ আর রিটায়ার্ড অ্যাম্বাসেডার্স কিছু আছে হাতে গোনা, যারা এক সময় এই অঞ্চলে সার্ভ করতো। পিনাকি তো আমরা সবাই জানি, আর ওই যে ওই মহিলা পিনাকরঞ্জন চক্রবর্তী, মহিলা এখানে বিনা সিকরি, জঘন্য, এত নোংরা একটা মহিলা এই বয়সে মিথ্যাচার করতে পারে, মানে কল্পনা করা যায় না। কিন্তু এদের কথাবার্তায় এরা কিন্তু সরাসরি হস্তক্ষেপের কথা বলে। কালকে আমি একটা টক শোতে ছিলাম, একজন বলল যে ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়াতে নাকি একটা খবর বেরিয়েছে যে ইন্ডিয়ার কলকাতার ইপসন নাকি বলেছে যে ইসকন হস্তক্ষেপ করার কথাও নাকি। না, এটা তো ওরা বলবে কেন? এটা তো আমাদের এখানে আসছে। হ্যাঁ, তারা টুইট করেছে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে ভারতের হস্তক্ষেপ কামনা করেছে। হ্যাঁ, ওদের আমাদের এখান থেকেই বলেছে। আচ্ছা, তাইলে দেখেন, ইট ইজ নট দ্যাট ইনোসেন্ট। আমরা যেভাবে বলি না, ওরাও দাবি করে যে ওরা কৃষ্ণকে প্রজেক্ট করে অ্যাজ দ্য আলটিমেট গড রাদার দেন। ওইটা ওদের ইয়েতে করতেই পারে, কিন্তু যেটা সবচেয়ে ভয়ের ব্যাপার, একজন নিরাপত্তার ছাত্র হিসাবে আমি যা দেখি, ইনসার্জেন্সির উপর আমার যা পড়াশোনা করেছি, যে এই যে বড় বড় হিউজ মানি এবং অনেক বড় বড় জায়গা নিয়ে ওরা অপারেট করে। দিনাজপুরের ইপসনের দেখলাম, বিশাল জায়গা। হ্যাঁ, এইসব জায়গা কিন্তু ওরা আলটিমেটলি, যদি এরা এখানে এই বছরে এই স্টুডেন্ট আউটবার্সটা না হতো, তাহলে হয়তো ভারত এই বছরের মধ্যে হয়তো একটা ডিভিশন তারা ডিপ্লয় করতো, যে তারা ট্রান্সপোর্ট করছে আর্মসম্যান, তাদের ওই নিরাপত্তার জন্য ভারতীয় একটা থাকবে। তারপরে যেটা করতো কি, এই যে ইপসনের ইয়েগুলোতে কোয়াইটলি তারা প্রচুর ওয়েপন্স লুকিয়ে রাখতো। এটা আমরা মায়ানমারে দেখছি, এই যে বিভিন্ন ইয়েগুলো, এথনিক গ্রুপসগুলো যে ফাইট করে, এটা ইটস এ পার্ট অফ দ্য গেরিলা কালচার। হ্যাঁ, এরা অনেক সফিস্টিকেটেড আর্মস যদি বিভিন্ন ডিস্ট্রিক্টে ইপসনের লুকিয়ে রাখতো, তারপর একটা বড় পার্ট অফ দ্য পপুলেশন হিয়ার যারা ডিসগ্রান্টলড, যারা চাকরি করে না, করে না, অলস, কিংবা যারা অখণ্ড ভারতে বিশ্বাস করে, একেবারে কমিটেড, ওদেরকে ট্রেনিং দিত, করতো। তখন কিন্তু ইপসনের যে আসল চেহারাটা কিন্তু আমরা বুঝতে পারতাম। সেটা করতে পারিনি, বিকজ যেভাবেই হোক, বাই এ ডিভাইন ব্লেসিং, এই যে পরিবর্তনটা হয়েছে, এখন আমরা ঠিক মতোই বুঝতে পারছি যে ইপসনের পোটেনশিয়াল কি, সেটাকে কেন সরানো উচিত। তবে আরও সিরিয়াসলি যদি আমি চিন্তা করি, আমার মনে হয় আমাদের এখন নিরাপত্তার দিক থেকে চিন্তা করতে গেলে আমাদের সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সামরিক বাহিনীর ভিতরে একতা ফিরিয়ে আনা। এবং এই যে উচ্চতর পদে যেসব আমরা খবর দেখি ইউটিউবে, এগুলো খুবই ডিস্টার্বিং। সব কিছু ভুলে যে মাতৃভূমির প্রতি অ্যাবসলিউট কমিটমেন্ট, এবং তারা এখন বুঝবে যে শত্রু কোথায়। আর বারবার খালি ওই যে পাকিস্তান প্রীতি, পাকিস্তানকে অ্যাটাক করো। পাকিস্তানের কাছ থেকে হয়তো আমাদেরকে খুব অ্যাডভান্সড ফাইটার জেটস কিনতে হতে পারে, তখন কি বলবেন পাকিস্তান প্রীতি? ওই যে J-7 যেটা, ওটা চাইনিজ টেকনোলজি, অ্যান্ড ইট ইজ ইকুইভ্যালেন্ট টু F-35, বুঝছেন? এবং আমরা ওটা কম দামে পাওয়া যেতে পারে। আজকে যদি আমাদের ধরেন এয়ারবেসগুলায় 3 স্কোয়াড্রন J-7, যেটা চীন পাকিস্তান জয়েন্ট প্রযুক্তিতে তৈরি হয়, আমরা আনি, এর পারপাস হবে
একটা নিবারক হিসাবে কাজ করবে এবং এটা ভারতকে অনেক ডিসকারেজ করবে ভবিষ্যতে আমাদেরকে কোনো রকমভাবে ইয়ে করা, ওই যেটা জয়শঙ্করের স্বপ্ন বাংলাদেশকে ইয়ে করে দেয়া। আগামী দিনগুলোতে কিন্তু অপরচুনিটিজ আসবে আমাদের জন্য। দেখেন মণিপুরে, মিজোরামে শুরু হয়ে গিয়েছে, আসামে এটা আমি সরাসরি বলে ফেলছি, বলবো যে যদি তারা স্বাধীনতাকামীরা আবার এগিয়ে আসে, তাদের প্রতি মুখ ঘুরিয়ে নেওয়াটা ঠিক আমাদের মানাবে না, জাতীয় স্বার্থের প্রশ্নে যদি হয়। মানে ভারত যেমন করেছিল, এবং ভারত যেমন একাত্তরে করেছিল, এবং সেদিক থেকে চিন্তা করতে গেলে আমাদের নৌবাহিনীর যে সামর্থ্য সেটা অনেকটা কার্যকর করা যায়। 2টা সাবমেরিন বের হতে পারে না গভীর সমুদ্রে, বিকজ ইন্ডিয়ান নেভি অ্যালাউ করে না। আমি একটা নেভাল অফিসারের নিজের মুখে বলা যে স্যার আমাদের সাবমেরিন দিয়ে কী হবে, আমরা তো চালাতে পারি না। দেখেন আমাদের চীনের কাছ থেকে সহযোগিতা নিতে হবে। সোয়াচ অফ নো গ্রাউন্ড আছে একটা জায়গা বে অফ বেঙ্গলে, সেখানে চীনের নৌবাহিনী কেন প্রেজেন্স হচ্ছে না আমি বলতে পারি না। এটা এমনও হতে পারে যে একটা ইয়ে হচ্ছে যে চায়না খুব লো প্রোফাইল মেনটেন করছে, আমরা কিছুতেই প্রদর্শন করতে চাই না যে চীনের সাথে আমাদের কি সম্পর্ক। আরেকটা এমনও হতে পারে যে কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তারা ওই পথে যাবেই না, তারা অপেক্ষা করছে যে ইলেক্টেড গভর্নমেন্ট এসে ঠিক করুক। তবে মোদ্দা কথা হচ্ছে যদি 2 বছর এই গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, তাহলে কি আমাদের ডিফেন্স প্রক্রিয়া ভারতকে নিবারক হিসাবে যেসব করণীয় কাজ সেটা বসে থাকবে? চীনের মতো এত গভীর প্রয়োজন কোনো সময় আগে আমরা ফিল করিনি, আমি মনে করি। আমি জানি না, সাকিব হয়তো ডিফার করতে পারে, তবে আমার ধারণা চীন, দেখেন চীনের ফরেন মিনিস্টার দেখা করেছে জাতিসংঘে, এবং উনি কিন্তু হি ইজ দ্য নাম্বার 2 ম্যান। এবং চীন হয়তো বা, আমরা তিস্তার ব্যাপারেও তো এখনও কোনো উদ্যোগ নিচ্ছি না। চীনকে যদি তিস্তায় আমরা 2 বছর বসে থাকি, আগামী 2 বছর যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে কবে, তাহলে এর কস্ট কিন্তু অনেক বেশি হতে পারে, ভারত তার সুযোগ নিবে। সাকিব বলে আমি একটু আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করতে চাই, চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির বিষয়ে ইসকন টুইট করলো তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে, ভারতের হস্তক্ষেপ কামনা করলো। হস্তক্ষেপ বলতে তারা কি বুঝিয়েছে আমরা জানি না, অনেক কিছু বোঝাতে পারে। আবার ইসকন আজকে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিল যে কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না, অর্থাৎ ইসকন নেবে না চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে কোনো দায় দায়িত্ব। এবং এর আগে কিন্তু আবার ইসকন থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল নৈতিক স্খলনের কারণে। তো এই বিষয়গুলো আসলে কি? আমি একটু ইয়ে করি, প্রথম কথা হচ্ছে ইসকনটা একটু বলি। ইসকন তাকে আগে বের করে দিল, কিন্তু উনি যখন বক্তৃতা দেন উনি কিন্তু ইসকনের পক্ষেই কথা বলেন, সবসময় রেফারেন্স দেন। তাহলে ব্যাপারটা হলো ইসকন কি করলো, ইসকন যদি, আমি জাস্ট এটা ধারণা করছি, এটা কিন্তু আমার একটা স্পেকুলেশন, যে ইসকন কি করলো, উনাকে সরিয়ে দিয়ে বলতে পারবে যে উনি আমাদের লোক নন, এবং উনার যে স্ক্যান্ডাল তার সাথে কিন্তু আর ইসকনের কোনো সম্পর্ক থাকলো না। ধরেন অন্য কোনো যদি অভিযোগ থেকে থাকে অসামাজিক কাজের, আচ্ছা এগুলো আপনি সরিয়ে দিলেন, তাহলে ইসকনকে আপনি কিন্তু রেপুটেশনালি বাঁচিয়ে দিলেন। কিন্তু সে যে কাজটা করতো সে করতে থাকলো, আমি আপনাকে পিছন দিয়ে হেল্প করলাম, টাকা পয়সা যাই করলাম সবই দিলাম। ইসকন তাকে সামনাসামনি বলবে যে তার পক্ষে থাকবে ওই হিসাবে যে সে একজন মঙ্ক, কিন্তু সে আবার ইসকনের অংশ নয়। তাহলে হয় কি, সে তার বেনিফিটটাও পায় আর তার কস্টটাও পে করতে হয় না। এটা হচ্ছে ইসকনের স্ট্র্যাটেজি। না, পরবর্তীতে আরো কিছুটা আছে, যেমন বুধবার তারা তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আমি যেটা বললাম টুইট করেছে ভারতের হস্তক্ষেপ কামনা করেছে। আবার বৃহস্পতিবার তারা বলছে তার কোনো দায় দায়িত্ব নেবে না। এই যে দুটোই কিন্তু ভালো, হস্তক্ষেপ করছে, এটা ইন্ডিয়ার মানুষটা এটা কাজে লাগাতে পারবে, ইন্ডিয়া রিপাবলিক বাংলা বা টাইপ যারা আছে তারা এটাকে কাজে লাগাবে। হ্যাঁ, এবং আর অন্যদিকে আবার ইসকন যাতে এটার সাথে কোনো এর ব্যাপারে ঝামেলা, কারণ ওনাদের নামে রিড করা হয়েছে না, বাংলাদেশের সাথে আবার যাতে ঠিক থাকে। আর আরেকটা জিনিস করা হয়েছে কি, দেখেন আমি একটা কথা গতবার ওটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি যে গত 15 বছরে অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে খুব খারাপ খারাপ মন্তব্য করেছে না ভারতে। এটা নিয়ে কিন্তু আমাদের সরকার, তখন যে সরকার ছিল তারা তো কখনোই কিছু বলতো না। হ্যাঁ, এখানে যখন মোদি আসে তখন এখানে অনেকজনকে হত্যা করা হয়েছিল না, সেটা নিয়েও আমরা কিন্তু কিছু করিনি। আমাদের এখানে হয়েছে কি, এই যে ভারতীয়রা যেই ধরনের কথা বলে, এই কথাগুলো কিন্তু না সাধারণ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, নর্মালাইজড হয়ে গেছে। এখন তারা কি করতেছে, যেই মুহূর্তে 5ই আগস্ট হলো তখন বললো কি রংপুর দখল করব, চিটাগাং দখল করব, এখন এইটাও তারা নরমালাইজ করতে চায়। আবার নতুন করে গতকালও বলেছে। আচ্ছা, তার মানে এইটাকেও তারা নরমালাইজ করতে যাচ্ছে, যে বারবার বলে না
মানে এটা একটা নর্মালাইজ করছে, আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু আসতে পারি আমরা, এবং এই লোক বলছে আমরা হস্তক্ষেপ করো। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একদিক দিয়ে আপনি যদি চিন্তা করেন, শহীদ ভাই ইজ ফার ইয়ে, কিন্তু আমি শিওর যে আমি খুবই একটা বাজে সিমিলিটি আনছি, বাট এটা কি সুডেটেন ল্যান্ড? এটা কি সুডেটেন ল্যান্ড? মানে আপনি আপনার জার্মানকে বাঁচানোর জন্য আরেকটা দেশে, মানে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেন। মানে এখানে আমার মনে হচ্ছে এক ধরনের প্রিটেক্সট বা এক ধরনের বয়ান, এক ধরনের কনটেক্সট, ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। অধ্যাপক সৌদি, যেমন আমরা প্রায় শেষ পর্যায়ে, আমি একটু জানতে চাই, যে বিষয় প্রশ্ন ছিল সাকিব আলীর কাছে, বাংলাদেশ সরকার যেটা বলছিলাম প্রথম থেকে, যে বক্তব্য বিবৃতির মধ্যে দিয়ে সীমাবদ্ধ রয়েছে, এবং একটি বিষয় কিন্তু আমাদের একটু বিবেচনা নিতে হবে, ভারতের বিভিন্ন মিডিয়া তারা বিভিন্ন ভাষায় ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিচ্ছে এই গুজবগুলো। আমরা কিন্তু শুধু আমাদের ভাষাতেই প্রতিবাদগুলো দিচ্ছি, বিবৃতিগুলো দিচ্ছি, এটা কি একটা আমাদের জন্য অনেক বড় ধরনের একটা কি বলবো ডিসঅ্যাডভান্টেজ তো বটেই। অবশ্যই। তো সেই জায়গা থেকে আর কি কি করণীয় রয়েছে? যে সাকিব আলী অনেক কিছু অ্যাডভাইস করেছেন, আপনিও মাঝে দু একটা বিষয় বলছিলেন সরকার কি করা উচিত, ইমিডিয়েটলি কি করা উচিত? যেমন যেটা আমাদের ডিরেক্টর জেনারেল এক্সটার্নাল পাবলিসিটি, একজন অত্যন্ত ক্রিয়েটিভ ব্যক্তি, যার বিশ্ব রাজনীতি সম্পর্কে ভালো ধারণা রয়েছে, ভালোভাবে প্রচার করা দরকার ভারতের চরিত্রটা। এখন পর্যন্ত কিন্তু আমরা অ্যান্টি ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা মেশিনারি কোনো চালাইনি। এখন পর্যন্ত আমরা অ্যাপোলজেটিক ওয়েতে, ডিফেন্সিভ ওয়েতে রয়েছি। ভারত যাই বলুক আমরা বলি যে না, এগুলো হচ্ছে না, এগুলো ঠিক না, সত্যি না। কিন্তু আমাদের ইউ হ্যাভ টু টেক দ্য ওয়ার টু দ্য আদার ফ্রন্ট। যেমন যেগুলো সত্যি সত্যি, এগুলো আমাদের দায়িত্ব, কারণ পাকিস্তান অনেক বেশি ইনভলভড ইন্টারনাল রাইটস। কিন্তু ভারতে যেসব কর্মকাণ্ড ঘটছে, এই যে মসজিদগুলো ভেঙে ভেঙে এখন মুসলমানরা প্রোটেস্ট করে, ওদের হত্যা করা হচ্ছে। আজকে আমি টেলিভিশনে একটা ইয়েতে দেখলাম যে পিটিয়ে একটা মুসলিমকে কোথায় যেন মারছে। এগুলো কিন্তু সরাসরি আমরা কিচ্ছু প্রতিবাদ করি না। আমাদের পাবলিসিটি মেশিনারি সরাসরি যদি প্রতিবাদ মুখর না হয়, তাহলে কিন্তু ভারত আপনাকে কখনো রেসপেক্ট কিন্তু এখানে কি একটা সমস্যার সৃষ্টি হবে না নতুন করে, যে ভারত তো একেবারে, অনেকে বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু এটা তো একেবারে কমিউনাল রাষ্ট্র, একেবারে কমিউনাল রাষ্ট্র। কিন্তু আমরা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে সব ধর্মের মানুষের মানে অবাধ বসবাস। কিন্তু সেটা করতে গিয়ে আবার বাংলাদেশ নিজেকে সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরে কিনা? কোনো দেশই কিন্তু ধর্মনিরপেক্ষ না, কোনো দেশের পক্ষেই। তার ধর্ম একটা বেসিক গাইডিং প্রসেস। মানুষ কোনো না কোনো ধর্মের প্রতি অনুগত হতেই পারে, কিন্তু রাষ্ট্র তো ধর্ম থাকে। আপনি এটা যতই বলেন, ভারত যতই বলুক, ভারত নিজে কি করছে আমরা তো ভালো করে জানি। ভারত একেবারে অন্ধ ধর্মরাষ্ট্রের পথ বেছে নিয়েছে, অথচ আমাদেরকে তারা সবসময় বলে যে জামাত আসছে, এই আসছে, সেই আসছে। আমরা অত বেশি পাছে লোকে কিছু বলে এভাবে চললে হবে না। আমাদের চিন্তা করতে হবে যে আমরা পৃথিবীর সপ্তম কি অষ্টম বৃহৎ রাষ্ট্র, সেই আমরা কখনো বলিনি যে এই যে করিমগঞ্জের নাম পাল্টাচ্ছে, এটা আসলে আমাদেরই একটা দেশের অংশ হওয়ার কথা ছিল। জিন্নাহ যদি আরেকটু সময় নিত, হয়তো আমরা করিমগঞ্জ আর কাছাড় পাইতাম। সরওয়ার্দী যদি নেগোসিয়েশনসে বসতো, তাহলে এন্টায়ার নর্থ ইস্ট কিন্তু আমরা পাইতাম। এটা হামিদুল হক চৌধুরী নিজে বলছে। আমরা কেন এখন আমাদের যেটা আমরা ইরিডেন্টিস্ট ক্লেইমস বলা হয় আন্তর্জাতিক সম্পর্কের ভাষায়, কিংবা আমরা যেটাকে বলি ডিপ্লোমেসিতে ব্রিঙ্কসম্যানশিপ, যে ওরাও খেলতে চাচ্ছে আমাদেরকে প্রভোক করে, আমরাও পাল্টা খেলবো। আমরা অত ছোট রাষ্ট্র না, নেপালের মতো আমাদেরকে ট্রিট করবে। সুতরাং আই ফিল যে আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট পিপল, এখন ওদের কাজে লাগানো হচ্ছে না। আমি আজকে সকালে ইয়েকে শুনছিলাম, এই ভদ্রলোক যে অ্যাডভাইজার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হিসেবে জয়েন করেছে, সিদ্দিকি, হ্যাঁ, হি ইজ সো আর্টিকুলেট, এবং তার মতো আরও অনেকে আছে বাংলাদেশিজ বিদেশে, এখানে তাদেরকে ডেকে আনা উচিত, তাদের কিছু কিছু হায়ার করা উচিত। ফরেন মিনিস্ট্রির যে সীমাবদ্ধতা, সেটা কাউন্টার করার জন্য আমার মনে হয় কার্যকরভাবে আমরা যদি ইন্ডিয়াকে এক্সপোজ করতে চেষ্টা করি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড খুবই মিডিয়কার, বুঝছেন? ওরা যেভাবে পাকিস্তানিদেরকে গালি দিত, আমাদেরকে সেই একইভাবে মনে করে যে আমি এটা ইয়ে করি। কিন্তু আমাদের যে অনেক বেশি ম্যাচিওর একটা এক্সপ্রেশন লেভেল আছে, মোর সায়েন্টিফিক, সেটা লুকিয়ে আছে।
বিদেশে রয়েছে, বাইরে রয়েছে, এখানে রয়েছে, প্রাইভেট সেক্টরে রয়েছে, এদেরকে কিছুটা আনা উচিত। জি, আমি একটু সাকিব আলী আপনার শেষ মন্তব্য জানতে চাই, মানে আমাদের কূটনৈতিক জায়গা থেকে আর কি ধরনের প্রচারণা চালানো কূটনৈতিক আরেকটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট এটা, যে বাংলাদেশের বাঙালি হিন্দুরা কেমন আছে। আমি আরেকবার সরি রিপিট করছি, কিন্তু আমাদের সম্পর্ক, আমি একটা কথা বলি যে এখানে যখন জুলাই বিপ্লব হয়, বিপ্লবে কিন্তু অনেক আমাদের হিন্দু সন্তানরাও মারা গেছে। অবশ্যই আমি বাংলাদেশকে মানে আমি যেটা মনে করি যে আমাদের এখানে যেমন ধরেন হিন্দুদের, আমি এদেরকে কোনো করে বলছি না, আমার হিন্দু ভাই বোনরা এখানে যেই ধরনের চাকরি পান সরকারে, সেইটার 100 ভাগের 1 ভাগও আমাদের মুসলমান ভাই বোনরা ইন্ডিয়াতে পায় না। মানে রিপ্রেজেন্টেশন হিসাবে আমি বলছি পার্সেন্টেজ হিসাবে, হ্যাঁ রেশিও হিসাবে বলছি। সো আমরা মনে করি, আমি অ্যাটলিস্ট মনে করি যে আমরা এখানে যদি মুসলিম মেজরিটি স্টেট হই, আমরা পাকিস্তানের মতো মুসলিম মেজরিটি স্টেট হব না। আই এম সরি শহীদ ভাই যদি অন্য হয়, কিন্তু আমরা এখানে উই উইল শো হাউ টু বিহেভ উইথ আওয়ার minority members, brothers and sisters. Muslims of Bengal will show them. কিন্তু ঘটনাটা হচ্ছে যে তারা তো আমাদেরকে যে খারাপ দেখাচ্ছে, আমরা সেই পথে যাব না, আমরা এটাতে যাব না, আমরা ওই পথ নিব না, আমি করছি। কিন্তু তার মানে এই না যে কোনো এখানকার কোনোজন, তিনি সংখ্যালঘু হোক, তিনি আওয়ামী লীগ হোক, তিনি যেই হোক, কিন্তু তিনি দেশের বিরুদ্ধে কাজ করবেন অথবা জনগণের বিরুদ্ধে কাজ করবেন, সেটাও আমরা মানব না। সো এটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, আমাদের মধ্যে এখানে কোনো কুসংস্কার, মানে প্রেজুডিস, প্রেজুডিসের করলাম, এই জিনিস আমরা রাখতে চাচ্ছি না। অনেক ধন্যবাদ সাকিব আলী, ধন্যবাদ অধ্যাপক শাহিদুজ্জামান আপনাকে। দর্শক, শেষ করছি, নিশ্চয়ই ভারত বসে থাকবে না, তার প্রমাণ আমরা গত 3 মাস ধরে পাচ্ছি। ক্রমাগতভাবে নিশ্চয়ই তারা আরও অনেক ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, বুনবে, কিন্তু আমরা কতটুকু করবো সেটাই আমাদের ভাবনার বিষয়। আমাদের গভর্নমেন্টকে আরও কতটা চৌকস হতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে, সেই বিষয়টি নিশ্চয়ই আজকে 2 আলোচকের মুখ থেকে বেরিয়ে এলো। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।